শুভ সকাল সবাইকে। আমি শেয়ার করছি সবার সাথে আজকের লেকচারটি। আশা করি সবাই দেখতে পাচ্ছ। জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। সেটি হচ্ছে হিট অ্যান্ড ফ্লেম রেসিস্ট প্রোটেক্টিভ টেক্সটাইল, লেকচার 5, টেকনিক্যাল টেক্সটাইলের একটি পার্ট। এখানে দেখো ছবিগুলো দেখতে পাচ্ছ। ছবিগুলোতে দুটো ছবি প্রথমেই দেখতে পাচ্ছ। একটা হচ্ছে যে ফায়ার ফাইটাররা কাজ করছে আগুন নেভাতে এক ধরনের কাপড় পরে, এবং সেকেন্ড যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ সেই ছবিটাতে দেখতে পাচ্ছ যে একটা ফেস, অর্থাৎ অনেকগুলো প্রক্রিয়ার মাধ্যমে যে কিভাবে আগুনটাকে প্রতিরোধ করা যায় বা ফেব্রিক সমূহ কিভাবে প্রোটেক্টিভ হতে পারে তার একটা স্পেসিফিক ফিচার দেখা যাচ্ছে। তো আজকে আমাদের যে লেকচারটি সেটি হচ্ছে হিট অ্যান্ড ফ্লেম প্রোটেক্টিভ টেক্সটাইল। তো এটি সম্পর্কে আমরা বলবো, অর্থাৎ যেটি আমাদের হিট এবং একই সাথে ফ্লেম থেকে রক্ষা করবে, আগুন থেকে রক্ষা করবে। শুধুমাত্র আগুন থেকে রক্ষা করলেই তো হবে না, আগুনের ফলে যে গরমটা হবে সেই গরমটা থেকেও কিন্তু তোমাকে রক্ষা করতে হবে, নাহলে কিন্তু তুমি জাস্ট লাইক আমরা যেটা বাংলায় বলি যে সিদ্ধ হয়ে যাবে বা বার্ন হয়ে যাবে। তো প্রশ্ন প্রথমেই চলে আসবে যে প্রোটেক্টিভ টেক্সটাইল বলতে কি বলছে, তারপরে যদি প্রশ্ন আসে সেটি হচ্ছে হিট এন্ড ফ্লেম রেসিস্ট্যান্ট টেক্সটাইল বলতে কি বুঝি। তো প্রথমে যদি আমরা আলোচনা করি যে প্রোটেক্টিভ টেক্সটাইল বলতে কি বুঝছে। প্রোটেক্টিভ শব্দটা দিয়ে প্রোটেকশন প্রোটেকশন কথাটা চলে আসতেছে, সো এটা অবশ্যই প্রোটেকশন দিবে। এনি কাইন্ড অফ অ্যাডভার্স সিচুয়েশন থেকে, অ্যাডভার্স ওয়েদার থেকে আমাদেরকে প্রোটেক্ট করবে, সেটাই কিন্তু প্রোটেক্টিভ টেক্সটাইল। তো এই যে রক্ষা করার ব্যাপারটা, এটা নানা জায়গা থেকে হতে পারে। বলা হচ্ছে টেক্সটাইল হুইচ হ্যাভ মোস্ট কমন ইউজেস ফর ক্লোথিং দ্যাট প্রোভাইড এ সার্টেন আউটলুক অর অ্যাপিয়ারেন্স but working in adverse environment and we need protection rather than its appearance. Protective textile is one kind of technical textile which provides some protective functions like heat protection, ballistic protection, hazards, chemical protection, cold protection, light. প্রোটেক্টিভ টেক্সটাইল সমূহ সেই ধরনের টেক্সটাইল যাদের অ্যাপিয়ারেন্স যা হোক ভালো মন্দ, তার থেকে তাদের গুরুত্ব হচ্ছে তারা কি ধরনের এজেন্ট থেকে, কি ধরনের অ্যাডভার্স ইফেক্ট থেকে আমাদেরকে রক্ষা করতে পারছে। যেমন সেটা হতে পারে হিট প্রোটেকশন, সেটা হতে পারে বালাস্টিক প্রোটেকশন অর্থাৎ বুলেট প্রুফ যে জ্যাকেটগুলি বা কাপড়গুলি, হ্যাজার্ডাস কেমিক্যাল প্রোটেকশন হতে পারে, কোল্ড প্রোটেকশন। আমরা তো সাধারণত জ্যাকেট পরি বা এই ধরনের কিসের জন্য, ঠান্ডা থেকে রক্ষার জন্য পরে থাকি। ওকে, তো আজকে যে লেকচারটি সেটা হচ্ছে হিট অ্যান্ড ফ্লেম রেজিস্ট্যান্স ক্লোথিং, অর্থাৎ আমরা যে ক্লোথটি সম্পর্কে পড়তে চলেছি সেই ক্লোথটি হিট এবং ফ্লেম থেকে আমাদেরকে রক্ষা করবে। বলা হচ্ছে যে পিপল হুজ আর ওয়ার্কিং ইন ওয়েল্ডিং এন্ড মোল্ডিং ফ্যাক্টরিজ। ওয়েল্ডিং তো আমাদের চারপাশে আমরা দেখি, ঝালাই করে যারা বা ইত্যাদি। মোল্ডিং ফ্যাক্টরিটা খুবই ডেঞ্জারাস। যারা কি করছে যে মোল্ডিং নানা প্রকারের হতে পারে, যারা লোহার মোল্ড নিয়ে কাজ করে সেটা ডেঞ্জারাস, যে উত্তপ্ত লোহাকে গলিয়ে অন্য কিছু বানাচ্ছে ছাঁচে ফেলে, দিস ইজ সো সো দ্যাট প্রডিউস এনাফ হিট এন্ড ফ্লেম, তাই না? খুবই রিস্কি একটা জায়গা। Have to wear this type of apparel. Human body feels burning effects at 45 degrees centigrade and burning at 72 ডিগ্রি সেন্টিগ্রেড। 45 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থেকে 40 হলেই তো আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, যে চামড়া পুড়ে যাচ্ছে লাইক ভাব। তো 45 ডিগ্রি থেকে আমরা ফিল করি, বা এরকম 40 থেকে আমরা ফিল করা শুরু করি, কিন্তু অ্যাকচুয়ালি যেটা পুড়ে যাবে 72 তে, অ্যাকচুয়াল যেটা পুড়ে যাওয়ার কথা বলা হচ্ছে, এমনি কালো হয়ে যাবে। So this protection is related to the ability to textile resist conductive convection, radiant, thermal energy or more. তো এখন এই যে একই সাথে হিট এবং এটার যে ফ্লেমটা, এটা রক্ষা করছে আমাদের হিট অ্যান্ড প্রোটেক্টিভ টেক্সটাইল, তো সেটি সম্পর্কে আমরা জানি। ওকে, আচ্ছা, এখানে কয়েকটা ছবি ছিল, সবগুলো এই রিলেটেড যে হিট অ্যান্ড প্রোটেক্টিভ টেক্সটাইল। এছাড়াও আমরা একটা ভিডিও দেখেছিলাম কয়েকদিন আগে, যে ছুরি দিয়ে ধুমধুমার শরীরে আঘাত করা হচ্ছে, কিন্তু সেটা করা যাচ্ছে না, অর্থাৎ তার শরীরটা কেটে যাচ্ছে না, লাইক এটাও কিন্তু প্রোটেক্টিভ টেক্সটাইল এর একটি উদাহরণ। ওকে, সো অ্যাপ্লিকেশন অফ প্রোটেক্টিভ টেক্সটাইল, কোথায় কোথায় এটার ব্যবহার করা হচ্ছে, অ্যাপ্লিকেশনটা কি? অ্যাপ্লিকেশনের কথা যদি বলি, সেটি হচ্ছে যে the need for
an application of heat and fire protective textile is both great and various with the market increase improvements. আচ্ছা কোথায় দরকার, এটা কোথায় লাগবে আমাদের, এর জায়গাগুলি কি কি একটু দেখে নেই কোথায় কোথায় এটার ব্যবহারটা রয়েছে। বলা হচ্ছে যে প্রোটেক্টিভ ক্লোথিং ইনক্লুডিং হট মেটাল স্প্লাশ, যে স্প্লাশ কি বৃষ্টির ফোঁটারও তো হতে পারে, সেখানে যদি হট মেটাল স্প্লাশ হয় তাহলে তোমার যে জায়গায় পড়বে সে জায়গায় পুড়ে টুড়ে শেষ হয়ে যাবে। সো ইন কেস অফ দিস ওয়ার্ক ওয়্যার হতে পারে, ফ্যাক্টরিতে যারা কাজ করে, ফায়ার ফাইটার ক্লোদিং সিস্টেম হতে পারে। কন্ট্রাক্ট ফিনিশিং বলা হচ্ছে যে সফট ফার্নিশিং সার্টেন ড্রেপস, কার্পেটস, হোস্টেল, পাবলিক বিল্ডিংস, এয়ারপোর্ট এটসেট্রা, এগুলোতে। ফায়ার ব্যারিয়ার্স বলা হচ্ছে for the use of the other application or alone, it is there a certain machinery and workplace protection, insulation, foreign engines, etc. তো আমাদের যে ইঞ্জিন গুলো রয়েছে, মেশিন গুলো রয়েছে, সেই মেশিন গুলো সাধারণত এগুলো দিয়ে এই সমস্ত কাপড় দিয়ে কভার করা থাকে। কেন? যে হঠাৎ করে বা অটোমোবাইলের ক্ষেত্রে হঠাৎ করে যদি আগুন ধরে যায়, তাহলে আগুন ধরে গেলে যেন এই আগুনটা চারিদিকে ছড়িয়ে না পড়ে, সেজন্য ফায়ার ব্যারিয়ার হিসেবে বা যে কোনোখানে আমরা বাড়িতে, থিয়েটারে বা এগুলোতে করা হয়ে থাকে। সাধারণত থিয়েটারে মনে করো অগ্নিকাণ্ড যদি ঘটে তাহলে তো সবই পুড়ে যাবে, কিন্তু তোমার যদি ফ্যাব্রিক্স গুলো এরকম হয় যে সেটা পুড়বে না, ইট উইল বেটার ফর দেম। ল্যান্ড সাপোর্ট না সরি ল্যান্ড ট্রান্সপোর্ট। ল্যান্ড ট্রান্সপোর্ট কি বলা হচ্ছে? ইঞ্জিন এন্ড ট্রান্সমিশন কম্পোনেন্টস, স্ট্রাকচারাল এলিমেন্ট এন্ড ফার্নিশিং। তো এই ধরনের ইঞ্জিন ট্রান্সমিশন স্ট্রাকচারাল এলিমেন্টস এর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। মেরিটাইম যেটা সামুদ্রিক, ফর ল্যান্ড ট্রান্সপোর্ট এন্ড পাবলিক, বাল্কহেড ফায়ার ইনসুলেশন, যেমন বিভিন্ন প্রকার জাহাজ, কার্গো ইঞ্জিন, এগুলোর ক্ষেত্রে এরোস্পেস ইঞ্জিন এন্ড ফলসেস কি ফিউজলেজ অর ইনসলিউশন ইন অল টেক্সটাইল স্ট্রাকচারাল মেমব্রেনস। তো বিশেষ করে এরোস্পেসের ক্ষেত্রে নভোচারীদের যে ড্রেস এবং আমাদের যে যানগুলো রয়েছে নভোযান, সেগুলোর যে সারফেস, এগুলো সাধারণত অ্যাডভার্স সিচুয়েশনে পড়ে, সেখানে প্রচন্ড তাপের অবস্থার সৃষ্টি হয়। তো সেই ক্ষেত্রে এরোস্পেসের যে ড্রেস বা যানগুলির যে মডেল বা অ্যাপ্লিকেশন, মানে সেগুলো যেগুলো দিয়ে তৈরি করা হয়, নানা প্রকার টেকনোলজি ইউজ করা হয়, তার সাথে এটিও ইউজ করা হয় যেন সেটি পুড়ে না যায়। এছাড়াও মিলিটারি অ্যাপ্লিকেশন বা এই ক্ষেত্রে ক্লোদিং অর সার্ভিসেস, পার্সোনাল ওয়ার্কিং এরিয়াস হ্যাজ কি, যে আমাদের যে ডিফেন্স, শুধু আমাদের না সকল ক্ষেত্রেই সাধারণত যারা ডিফেন্সে থাকে তাদের প্রোটেকশনের জন্য তাদের যে ক্লোথটা থাকে সেটার ক্ষেত্রেও কিন্তু এটা ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, সো দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন আমাদের হিট এন্ড প্রোটেক্টিভ ফায়ার প্রোটেক্টিভ টেক্সটাইলে। এখানে আমরা একটু চার্ট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ফেব্রিক্স প্রোডাক্টস ফর ইউজ 100 ডিগ্রি কন্টিনিউয়াস ইউজ, এন্ড নিচে যেটা দেখতে পাচ্ছি 150 ডিগ্রি কন্টিনিউয়াস ইউজের জন্য আমরা কিছু ফেব্রিকের দেখতে পাচ্ছি যে কোনটা কিরকম ভাবে ইউজ করছি আমরা, অর্থাৎ কি ধরনের ফেব্রিক ফাইবার। বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা কোথায়? প্রোটেক্টিভ ক্লোদিং, যেমন ওয়ার্কার ওয়্যার, ব্যারিয়ার ফেব্রিক, থিয়েটার, তারপরে ফিনিশিং এন্ড ইন্টেরিয়র টেক্সটাইল। এই টাইপিক্যাল ফাইবার ও টেক্সটাইল প্রোডাকশন ফিনিশ, এই সমস্ত ক্ষেত্রে সাধারণত কি কি ফিনিশ দেওয়া হয়, সেটা যেমন কি কি ফাইবার ব্যবহার করা হয়, তোমরা নাম আসলে শুনো না, হয়তো শুনে থাকবে, যেমন পাইরো ভেটেক্স ট্রিটেড এফআর কটন, প্রোবান ট্রিটেড এফআর কটন, এফআর উল, এফআর ভিসকস, পলিস্টার, অ্যাক্রাইলিক, সবগুলোই হচ্ছে আমাদের 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য ফায়ার প্রুফ মডিফাইড টেক্সটাইল ফাইবার, টেক্সটাইল ফেব্রিক আমরা বলতে পারি। এগুলোর ট্রিটমেন্ট কিভাবে করে সেটা আমরা জানি। এটা 100 ডিগ্রির জন্য, 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য ব্যারিয়ার তৈরি করছে। বাট ইন কেস অফ দ্য হাই পারফরম্যান্স 150 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য আমরা যদি দেখি যে প্রোটেক্টিভ ক্লোথিং লাইক ফায়ার ফাইটার্স কিট, ডিফেন্স এন্ড ইমার্জেন্সি টেক্সটাইল, হাই পারফরম্যান্স ব্যারিয়ার, কম্পোজিট, এরোস্পেস, সারফেস, ভেসেল ট্রান্সপোর্ট, এগুলোর ক্ষেত্রে সাধারণত আমরা মেটা অ্যারামিডস, আমরা বোধহয় টেক্সটাইল র মেটেরিয়াল 2 পড়েছিলাম, সেই টেক্সটাইল র মেটেরিয়াল 2 তে আমরা অ্যারামিড ফাইবার পড়েছিলাম, তোমাদের মনে আছে কিনা, যে নমেক্স, কেবলার, which are much more strong fiber, এবং এদের একটা জিনিসের যখন মেল্টিং পয়েন্ট বা বার্নিং পয়েন্ট অনেক হাই হবে তাহলে সেই জিনিসটাই তো ফায়ার প্রোটেক্টিভ হবে, তাই না? মনে করো যে লোহার মনে করো যে মেল্টিং পয়েন্ট কত, 1400 ডিগ্রি সেন্টিগ্রেড ধরে নাও,
তাহলে এটা 1400 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে না ওঠা পর্যন্ত কিন্তু এটা তো আগুন ধরবে না, লাইক কটন বা যদি আমরা বলি বাকি যেগুলো আছে। সো এটা ডিপেন্ড করছে ম্যাটেরিয়ালের ইনহেরেন্ট প্রপার্টিস এর উপরেও বটে। তো সেই হিসেবে যেমন মেটা অ্যারামিডস যেটা নোমেক্স, কেভলার এগুলো রয়েছে, প্যারা অ্যারামিডস, কেভলার, দিস আর মাচ মোর পপুলার ফর দিস কেসেস, এই ধরনের কেসেস এর জন্য অ্যারামিড, নভোলয়েড, পিবিআই, পিবিও, হ্যাঁ, সেমিকার্বন, সিরামিক্স, এগুলো সাধারণত 150 ডিগ্রি সেন্টিগ্রেড বা আরো হাই পারফরমেন্স যেখানে আমাদের ওয়্যার তৈরি করা প্রয়োজন হয়ে থাকে সেখানে ইউজ করা হয়ে থাকে। তো এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব যে এটা কিভাবে কি করা হয়। এখন আমরা অনেকগুলো জানলাম, হয়তো একটা স্লাইড বোধহয় উল্টাপাল্টা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমরা দেখলাম যে অ্যাপ্লিকেশন দেখার পর দেখলাম যে কি কি ধরনের ফাইবার সাধারণত ফিনিশ অ্যাপ্লিকেশন ইউজ করা হয়। ওকে, এখন একটু জানবো ফ্ল্যামেবিলিটি এবং ফ্ল্যাম রেসিস্টেন্সটা কি। তো ফ্ল্যামেবিলিটিটা কি? ফ্ল্যামেবিলিটি মানে খুবই সহজ, এবিলিটি থাকতে হবে কিসের? ফ্ল্যামেবল, অর্থাৎ পুড়ে যাওয়ার যেটা ক্ষমতা। বলা হচ্ছে ফ্ল্যামেবিলিটি is the ability of a substance to burn or ignite causing fire or combustion. The degree of difficulty required to cause the combustion of a substance is quantified through the testing. ফ্ল্যাম রেজিস্ট্যান্সটার অপোজিট কথাবার্তা দেখো, দুটি কথা, ফ্ল্যামেবিলিটি এবং ফ্ল্যাম রেজিস্ট্যান্স। ফ্ল্যামেবিলিটি হচ্ছে একটা বস্তু কত সহজে পুড়ে যাবে, আর একটা ফ্ল্যাম রেজিস্ট্যান্স হচ্ছে কত দীর্ঘায়িত হবে, অর্থাৎ পুড়তে চাইবে না। দুটি জাস্ট অপোজিট। Flame resistance defined ASTM, the property of material whereby flaming combustion is prevented, terminated or inhibited, flowing application or flaming or non-flaming source of ignition with or without subsequent removal of ignition source. So flammability is textile এর ক্ষেত্রে আমরা যদি বলি ফ্ল্যামেবিলিটিটা হচ্ছে কত সহজে পুড়ে যাবে, আর ফ্লেম রেসিস্ট্যান্সটা হচ্ছে মানে কত দেরিতে পুড়বে, কতক্ষণ ধরে ফ্লেমকে আগুনকে প্রতিরোধ করতে পারে সেটাকে বুঝছি। তাহলে আমরা কি করলাম? ফ্ল্যামেবিলিটি এবং ফ্ল্যাম রেসিস্ট্যান্স সম্পর্কে জানলাম। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে ফ্ল্যাম রেসিস্ট্যান্স তৈরি করা। ফ্ল্যাম রেসিস্ট্যান্সের জন্য সাধারণত নানা প্রকার মডিফিকেশন প্রয়োজন হয়, যে মডিফিকেশন গুলোর কথা এখানে এই চার্টে আমরা বললাম। some terms and definition related to the flammability, কি কি রয়েছে, আরো কিছু টার্মস এন্ড ডেফিনেশন রয়েছে, আমরা সংক্ষেপে দেখে নিব। ফ্ল্যামেবল তো আমরা জানি যেটা দ্রুত পুড়ে যাবে। ফ্ল্যাম প্রুফ মানে যেটা পুড়বে না, a flame proof fabric is one which does not propagate flame or any flame goes out quickly when the ignition flame is withdrawn. Flame resistance দেখো দুটোর মধ্যে দুটো টার্ম, ফ্লেম প্রুফ এন্ড ফ্লেম রেসিস্ট্যান্স। রেসিস্ট্যান্স মানে হচ্ছে পুড়বে কিছু সময় পর বা কতক্ষণ ধরে প্রলং করতে পারে সেটাকে, সেটা টাইমটা বোঝাচ্ছে। আর ফ্লেম প্রুফ মানে এরকমটা বোঝাচ্ছে যে হ্যাঁ এই ম্যাটেরিয়ালটা আর পুড়বে না বা নষ্ট হবে না, সেটাকে আমরা ফ্লেম প্রুফ এর মতো বোঝাচ্ছি। যেমন আমরা যদি বলি একটা ইট, সেটা অলরেডি বার্ন করা, সেটাকে যদি আরো পুড়ি তাহলে সেটা তো আগুন ধরবে না বা পুড়বে না, সেটাই স্বাভাবিক। কিন্তু যখন ফ্লেম রেসিস্ট্যান্সের কথা আসবে সেটি হচ্ছে যে কতক্ষণ ধরে আমার ফেব্রিকটাকে সে কি করছে, ইগনিশন থেকে রক্ষা করছে, সাপোর্ট দিচ্ছে যে পুড়বে না এতক্ষণ, সেটি ফ্লেম রেসিস্ট্যান্ট। ইনহারেন্টলি ফ্লেম প্রুফ ম্যাটেরিয়াল, ইনহারেন্টলি ফ্লেম প্রুফ ম্যাটেরিয়াল বলতে বোঝাচ্ছে যেটা আমরা বলি না জন্মগত বৈশিষ্ট্য, সেটি হচ্ছে জন্মগত বৈশিষ্ট্য। যারা শুরু থেকে যে সমস্ত ম্যাটেরিয়াল সমূহ ফ্লেম প্রুফ তাদের কি ইনহারেন্টলি ফ্লেম প্রুফ ম্যাটেরিয়াল বলছি। যেমন সেটি হচ্ছে নোমেক্স, কেভলার, এই সমস্ত ফাইবার সমূহ কি শুরু থেকেই তাদের উৎপত্তিগত অবস্থান থেকেই কিন্তু তারা শক্তিশালী, মানে ফ্লেম প্রুফ। ডিউরেবল ফ্লেম প্রুফ ম্যাটেরিয়াল, ডিউরেবল এটি হচ্ছে যে যখন আমরা আমাদের ফেব্রিকটাকে ফ্লেম প্রুফ তৈরি করব, ফ্লেম প্রুফ বিভিন্ন ফিনিশের মাধ্যমে তৈরি করব, প্রশ্ন হচ্ছে এটি কতক্ষণ ধরে থাকবে, কতবার ইউজ পর্যন্ত থাকবে। সহজ করে যদি আমরা বলি যে আমরা যখন আমাদের শরীরে স্যান্ড ইউজ করি বা স্প্রে ইউজ করি, হ্যাঁ এটা কতক্ষণ থাকবে, যে
ইউনিভার্সিটিতে এসে ঘুরে টুরে চলে যাই, তারপর ওয়াশ করলে চলে যায়, বা সেটা মানে এই স্যান্ডটা স্মেলটা কতক্ষণ ধরে আমাদের শরীরে বা বডিতে বা কাপড়ে থাকছে সেটি কিন্তু ডিউরেবিলিটি। তো ফ্লেম প্রুফ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে একইভাবে আমরা যখন ফিনিশ দিব সেই ফিনিশের ফলে এটি কতক্ষণ ধরে থাকবে দিস। তো দিস ইজ অলসো টার্মস এন্ড এটাকে আমরা অবশ্য ডিউরেবিলিটি বলছি। সম্ভবত আমাদের আরো দু একটি টার্মস ডেফিনিশন থাকতে পারে। আচ্ছা নেই। হোয়াট ইজ কনস্টিটিউটস ফ্লামেবিলিটি, এখন একটু জানা দরকার যে একটা ফেব্রিক বা একটা জিনিস একটা বস্তু ফ্লামেবল কখন হবে, সেটাকে ইনফ্লামেবল বা ফ্ল্যাম রেসিস্টেন্স আমরা কখন করতে পারবো। ফ্ল্যাম এটা কিভাবে হবে, বলা হচ্ছে যে S of ignition, the rate of burning and heat release, the rate and the important properties for textile material which determine the extent of fire hazard. অর্থাৎ আগুন কিভাবে ধরবে সেটা যদি আমরা কথা বলি, the other factor that influence the thermal production level including melting and shrinkage characteristics of the synthetic fiber and emission smoke and toxic gases during burning. So while selecting the designing flame protective clothing, the flowing point should be kept in mind. সেগুলো কি কি, যখন তুমি মনে করো এখানে সুযোগ পেয়েছো, তোমাকে এরকম বলা হচ্ছে যে তুমি একটা ড্রেস তৈরি করবে এই ধরনের, তখন তোমাকে কি বিষয়গুলি মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যে থার্মাল অর বার্নিং বিহেভিয়ার অফ দ্য টেক্সটাইল ফাইবার। তুমি যদি এখন এখানে পলিস্টার ফাইবার ইউজ করো, পলিস্টার ফাইবার নর্মাল পলিস্টার ফাইবার, তাহলে সেটা কি হবে, হাই টেম্পারেচারে 250 উপরে উঠলে সেটা মেল্ট হয়ে যাবে, সেটা কুচকে যাবে, এবং সেই কাপড় পরে যদি যাও তুমি, সেটা তোমার শরীরের সাথে আটকে ধরবে, তখন সেটা শরীর থেকে উঠাই নিয়ে বিপদ হয়ে যাবে। সো যখন তুমি এ ধরনের এজ এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার তোমার এগুলো মাথায় রাখতে হবে যে কোন ফাইবারটা আমি যদি এখানে নেই সেটা থার্মাল বার্নিং বিহেভিয়ার ভালো, বা থার্মাল ইফেক্টের ফলে কুচকে যাবে না, বা অ্যাডভার্স কোনো এফেক্টের সৃষ্টি করবে না। The influence of fabric structure and garment shape on the burning behavior, influence of fabric structure and the garment shape on the burning behavior। দেখো স্ট্রাকচার অনেক বড় একটা ফ্যাক্টর, যে ফেব্রিকটা কোন স্ট্রাকচারে করতে, আমরা জানি আমাদের ফেব্রিকের নানা প্রকার স্ট্রাকচার রয়েছে, নিট, ওভেন, নন ওভেন, আবার সেগুলোর ভিতরে আরো ভাগ রয়েছে, ওভেনের ভিতরে কনস্ট্রাকশন রয়েছে, প্লেন আছে, টুইল আছে। তো সহজ করে যদি তোমাদের বলি যে তোমাদের বাসায় যে গামছা আছে মানে যেটা ইউজ করো না, এবং একই সাথে যেটা জিন্স প্যান্ট রয়েছে, তো দুটো একই সাইজের কেটে যদি আগুন ধরিয়ে দাও, তাহলে দেখা যাবে যে গামছাটা সেটি আগে পুড়ে গেছে, তো সেটির কারণ লুজ স্ট্রাকচার। বা অপরদিকে তোমার কাছে যে প্যান্টটি রয়েছে ডেনিম, সেটি কিন্তু টুইল স্ট্রাকচারের। সো অনেক বেশি কম্প্যাক্ট স্ট্রাকচার যখন হবে সেটি কিন্তু পুড়তে সময় লাগবে, অর্থাৎ সেটি কিন্তু যেন পুড়বে না এরকমটাকে প্রোটেকশন দিবে। ঠিক আছে, বার্নিং বিহেভিয়ার। এবং গার্মেন্ট শেপটাও কিন্তু ডিপেন্ড করছে যে কি ধরনের শেপ রয়েছে সেটিও কিন্তু পুড়ে যাওয়ার থেকে ইয়ে করে, যে সেটি যদি অনেক এলোমেলো রকম মানে মেয়েদের ফিমেল ড্রেস বা এগুলো হয়, সেগুলো কিন্তু দ্রুত পুড়ে যায়, বাট সেটা যদি কম্প্যাক্ট করা থাকে তাহলে কিন্তু এত সহজে সেখানে আগুন ধরার সম্ভাবনা অপেক্ষাকৃতভাবে কম থাকে। সিলেকশন অফ নন টক্সিক স্মোক ফ্রি ফ্লেম রিটার্ডেন্ট এডিটিভস অর ফিনিশেস, তোমাকে তো অবশ্যই চিন্তা করতে হবে যে তুমি কোন ফেব্রিক বা কোন ফাইবারের উপর ফিনিশ দিবে। তো সেই সাথে এটা অবশ্যই যে আমরা যখন এটা যেহেতু ফিনিশের মাধ্যমে করব, তো আমার ফিনিশটা যদি টক্সিক হয় সেটি আমার শরীর বা বডির জন্য খারাপ হবে। স্মোক ফ্রি ফ্লেম রিটার্ডেন্ট এডিটিভস, এবং একই সাথে সেটি যখন আমরা ইউজ করব ফেব্রিকে, এবং সেটি যদি আগুনের সংস্পর্শে এসে সেটি যদি ধোঁয়ার সৃষ্টি করে, তাহলে তো যখন কাজ করব তাহলে তো সেটি কাজে লাগবে না বা কিছু দেখা যাবে না। সো সেটা যেন কোনো প্রকার স্মোক সৃষ্টি না করে, যেটা কিনা আমাদের শ্বাস প্রশ্বাসেরও সমস্যা করে থাকে। যেটা আগুন যখন লাগে তখন সবচেয়ে বেশি পরিমাণে হয়, যে আগুনের ফলে যতখানি না মরছে অক্সিজেন অভাবে বা ধোয়ার কারণে কিন্তু তাড়াতাড়ি মরে যাচ্ছে, বা হিট স্ট্রেসের কারণে তাড়াতাড়ি মরে যায়। ডিজাইন অফ দ্য প্রোটেক্টিভ গার্মেন্টস ডিপেন্ডিং অন দ্য ইউসেজ উইথ কমফোর্ট প্রপার্টিস, বলা হচ্ছে যে আমার যে ব্যবহার কোথায় করছি এবং সেটার ডিজাইনটা কিরকম করে হচ্ছে সেটির উপর ডিপেন্ড করছে। যেমন ফায়ার ফাইটার যে ড্রেস ইউজ করবে এবং যারা এরোস্পেসে যে ড্রেস ইউজ করবে, সো দিস ডিপেন্ডস ইন ডিফারেন্ট এরিয়া, সেই এরিয়ার উপর বেস করে কিন্তু আমাদেরকে ডিজাইনটা করতে হয়। ইন্টেন্সিটি অফ দ্য ইগনিশন সোর্স, এটাও ইম্পর্টেন্ট, কারণ তুমি যে অ্যাপ্লিকেশনটা করছো, তোমার যে ড্রেসটা বা তোমার যে ফেব্রিকটা, সেটি
কোন সোর্সে আগুনে পোড়ানো হবে, সেটা টেম্পারেচার কত থাকবে সেটাও কিন্তু ডিপেন্ড করছে, এন্ড দ্য অক্সিজেন সাপ্লাই, এবং সেটার অক্সিজেন সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করছে সেই সোর্সে। তো এই সার্বিক বিষয় বিবেচনা করে স্পেসিফিক কাজের জন্য আমরা স্পেসিফিক ভাবে আমাদের যে ড্রেসটি রয়েছে বা প্রোটেক্টিভ যে ম্যাটেরিয়ালটা রয়েছে, ফেব্রিকটি রয়েছে, সেটি ডিজাইন করে থাকি। এখন একটু জানা দরকার যে এই যে ফ্লেমটা, এটাকে আমরা কিভাবে প্রোটেক্ট করতে পারি বা আগুনটা যেন না ধরে, তাহলে এই আগুনটা না ধরার উপায়টা কি, এটাকে আমরা কিভাবে প্রোটেক্ট করতে পারি। বলা হচ্ছে যে হিট অ্যান্ড ফায়ার প্রোটেকশন afford by any material environment time depends the levels of production therefore the relative absolute. For example, আমরা যদি এখানে একটা দেখি, তিনটি একটা চার্ট রয়েছে, তো এখানে বলা হচ্ছে এটি কম্বুশন একটা এক্সোথার্মিক প্রসেস, মানে কি তাপ উৎপন্ন করবে, এবং এটি কেমিক্যাল চেঞ্জের মাধ্যমে তাপ উৎপন্ন করছে, এবং সেটির প্রথমত তিনটি জিনিস ইম্পর্টেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। সেটি হচ্ছে প্রথমত হিট, দ্বিতীয়ত অক্সিজেন, এবং তৃতীয়ত সুইটেবল ফুয়েল। হিট, অক্সিজেন এবং সুইটেবল ফুয়েলের মাধ্যমে কম্বুশনটা হচ্ছে। এখানে যে চারটা আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে, দেখো এটা যদি ফাইবার হয়ে থাকে কম্বুশন অক্সিজেন, তাহলে কার্বন ডাই অক্সাইড পানি নন ফ্লামেবল গ্যাসেস উৎপন্ন করছে। বিষয় কি হয়, বিষয় হচ্ছে যে প্রথমে একটা বস্তুতে তাপ অ্যাপ্লাই করা হয়, তাহলে সেই বস্তুটাতে তাপ অ্যাপ্লাই করা হলে সেই বস্তুটা গরম হবে, গরম হবে তার অণুগুলো ছুটোছুটি করবে, তাপ আরো বাড়লে সেই বস্তুটা কি আস্তে আস্তে মেল্ট হবে, অর্থাৎ তার টিজি অর্থাৎ গ্লাস ট্রানজিশন টেম্পারেচারে আগে যাবে, আরো বেশি তাপ দিলে সেটা টিএম মেল্টিং টেম্পারেচারে যাবে, আরো বেশি তাপ দিলে পাইরোলাইসিস টেম্পারেচারে যাবে, আরো বেশি তাপ দিলে সেটা কম্বুশন টেম্পারেচারে গিয়ে পুড়ে যাবে। তো এখন বলা হচ্ছে when heat is applied the fiber temperature increases until the pyrolysis temperature TP যেটাকে আমরা বলছি। TP is reached at this temperature the fiber undergoes irreversible chemical changes, irreversible chemical changes পুনরায় ফিরে আসবে না, producing non flammable gases carbon dioxide water vapor, এবং একই সাথে কিন্তু তারা ফ্লামেবল ইয়েও তৈরি করে with higher oxides and nitrogen, sulfur, carbonaceous, char, tar, liquid condensates and flammable gases. Non flammable যেমন তৈরি করছে, flammable কিন্তু তৈরি করছে। Carbon monoxide, hydrogen and many oxidizable molecules. As the temperature continues to rise, the chars also pyrolysis producing non flammable gases, char and flammable gases. Eventually, the combustion temperature TC is achieved. At this point, the flammable gases combine with the oxygen in this process called combustion, and with series of gas phase for free radical reaction. So, তখন সেটা free radical reaction এর মাধ্যমে বাকিটা মানে destroy হয়। বলা হচ্ছে this reaction is highly exothermic and produce large amount of heat and light. The heat generated by the combustion process provide additional thermal energy needed to continue the pyrolysis of the fiber, thereby supplying one or more flammable gases for combustion and so perpetuating the reaction. The burning behavior of the textile is determined more steps. আচ্ছা, আমরা একটা ফিগার রয়েছে, সেই ফিগারটা দেখি, সেই ফিগারটা দেখলে আশা করি ক্লিয়ার হবে। ওকে, দেখো এখানে আমরা যদি এই ফিগার গেল, দেখো এখানে কি রয়েছে, উপরে লাইট, নিচে দেখো, উপরে না নিচে দেখো, এটা টেক্সটাইল ফাইবার। টেক্সটাইল ফাইবার কি হচ্ছে, কম্বুশন, কম্বুশন অফ ফাইবার। তো এখানে কখন হবে, যখন ফাইবারে আমরা কি করছি, হিট দিচ্ছি, আগুন দিচ্ছি, তখন সেটা কি হচ্ছে, উত্তপ্ত হচ্ছে। উত্তপ্ত হলে তার টিজি অতিক্রম করবে, টিপি টিএম অতিক্রম করবে। এখন বিশেষ করে যখন ন্যাচারাল ফাইবার হবে তখন তো সাধারণত তাদের টিএম বা মেল্টিং টেম্পারেচার থাকে না, তারা গরম হতেই থাকবে এবং টিপিতে চলে যাবে। টিপি টেম্পারেচার অর্থাৎ পাইরোলাইসিস টেম্পারেচার অতিক্রম করলে সে কেমিক্যালি চেঞ্জ হবে ফাইবারটা। তো কেমিক্যালি চেঞ্জ হলে ঘটবে, চেঞ্জ ঘটলে তারা কি উৎপন্ন করবে, চার উৎপন্ন করবে, রেসিডিউ, নন ফ্লামেবল গ্যাসেস এন্ড লিকুইড কনডেন্সেটস। নন ফ্লামেবল গ্যাসেস মানে যেগুলো গ্লাস উৎপন্ন করবে না, ফ্লাইম উৎপন্ন করে না, যেগুলো একটু আগে দেখলাম।
আর লিকুইড কনডেন্সের ভিতরে অনেক কিছু থাকে, সেখানে ফ্ল্যামেবল গ্যাসও থাকে যেটা কিনা আগুন তৈরিতে বা আগুন ধরতে সাহায্য করে। আমাদের বাতাসে প্রচুর পরিমাণে অক্সিজেন রয়েছে এবং আরো বেশি যখন হিট দেওয়া হবে তখন সেটা কম্বুশন টেম্পারেচারে পৌঁছাবে। তাহলে বাতাসের প্রচুর পরিমাণে অক্সিজেন প্লাস লিকুইড কন্ডেনসেন্ট থেকে আমরা পাচ্ছি ফ্ল্যামেবল গ্যাস সমূহ। এই ফ্ল্যামেবল গ্যাস টেম্পারেচার এবং অক্সিজেন মিলে এখানে ঘটাচ্ছে কম্বুশন। তো এখানে যখন কম্বুশন ঘটাচ্ছে সেটিও কিন্তু নন ফ্ল্যামেবল গ্যাসেস এবং ফ্ল্যামেবল গ্যাস উৎপন্ন করছে এবং হিট উৎপন্ন করছে, সাথে লাইট উৎপন্ন করছে। তো তখন এইখান থেকে আবার যে হিটটা জেনারেট হলো সেই হিটটা কি করছে, পাশে অবস্থিত অন্য যে ফাইবার বা ম্যাটেরিয়াল গুলো রয়েছে সেগুলোকে উত্তপ্ত করছে এবং সেটিও কম্বুশন টেম্পারেচার নিকট পৌঁছে যাচ্ছে এবং অক্সিজেনের উপস্থিতিতে সেটিও আগুন ধরে যাচ্ছে এবং ফ্ল্যামেবল গ্যাসের উপস্থিতিতে। তাহলে ঘটনাটা কি হচ্ছে, যে কোনো একটা বস্তুকে যখন আমরা তাপ দিচ্ছি তখন সেটি তার পাইরোলাইসিস টেম্পারেচারে পৌঁছে গেলে সেকে কিছু ফ্ল্যামেবল গ্যাস কিছু নন ফ্ল্যামেবল গ্যাস উৎপন্ন করছে। আরো টেম্পারেচার দিলে সেটি কম্বুশন টেম্পারেচারে পৌঁছে যাচ্ছে। বাতাসের উপস্থিত অক্সিজেন লিকুইড কনডেনসেটে উপস্থিত ফ্ল্যামেবল গ্যাস সমূহ পরস্পরের সহিত মিলে কম্বুশন ঘটাচ্ছে এবং কম্বুশন ঘটানোর ফলে আমার হিট এবং লাইট উৎপন্ন হচ্ছে এবং পরবর্তীতে হিট এবং লাইট এই হিটটি কিন্তু আবার পুনরায় কাজে লাগছে এবং একই সাথে ফ্ল্যামেবল গ্যাস সমূহ থাকছে। সেজন্য তোমরা লক্ষ্য করবে যে যখন আমরা এই কাজ করি অর্থাৎ সেটি হচ্ছে কোনো একটা কাঠ দিয়ে মনে করো আগুন ধরিয়ে দিয়েছি বা বাঁশ দিয়ে, শুকনো বাঁশ দিয়ে, তো সেইখানে যখন কাঁচা বাঁশ বা অন্য সমূহ দিব সেটাও কিন্তু পুড়ে যাবে। কেন পুড়ে যাবে? কারণ তখন সেখানে যে হিট উৎপন্ন হচ্ছে সেই হিট এবং ফ্লামেবল গ্যাস সমূহ এটার যে কম্বুশন সেটিকে সাপোর্ট দিচ্ছে। তাহলে কি প্রাইমারি উপাদানগুলি আমরা জানলাম যে কি কি বা কারা রেসপন্সিবল ফর দিস কম্বুশনের জন্য। বলা হচ্ছে যে তাহলে যখন আমরা এটাকে কি করব, এটাকে যখন আমরা ফ্ল্যাম প্রোটেক্টিভ করতে চাইবো তাহলে এখানে যে কোনো একটা এজেন্ট উৎপন্ন হতে পারবে না এরকম অবস্থা করতে হবে যে হ্যাঁ সেটা টিপিতে পৌঁছাতেই পারবে না, অথবা হ্যাঁ সেখানকার সে অক্সিজেনই পাবে না, অথবা হিটই উৎপন্ন হবে না, বা কোনো একটা যদি প্যারামিটারসকে আমরা অফ করতে পারি বা ইয়ে করতে পারি তাহলে কিন্তু সেখানে সেই ফেব্রিকটা প্রোটেক্টিভ হবে। ওকে, বলা হচ্ছে হিট ইজ অ্যালোন ইজ অফেন লেস ড্যামেজিং ফর টেক্সটাইল ম্যাটেরিয়াল। আচ্ছা, when flame is shorter time intervals because the absence of associated flame chemistry, it will promote more rapid ignition and previously full surface. So radiant energy impinging on the surface and more fast and scientific sufficiently to initiate the chemistry associated with the ignition and combustion. Consequently, the heat resistance textile those designed to resist the effect of lower U fluxes for considerable times. মানে হচ্ছে যে এমন ভাবে প্রোটেকশনটা দেওয়া হয় বা ফিনিশটা দেওয়া হয় যাতে করে এরা কি ওই টেম্পারেচারটা রিচ করতে না পারে বা সেটাকে প্রিভেন্ট করছে। সার্ভিস টেম্পারেচার বলা হচ্ছে যেমন considerable times and may associate with the service temperature of up to 250 degrees centigrade, and typically of those experiment by some hot gas filter or industrial processes মাধ্যমে করা হয়। The higher heat resistance is only possible if the component fiber do not thermally degrade and the burn temperature particularly 500 ডিগ্রি সেন্টিগ্রেড। পলিস্টার দিয়ে কিন্তু এটা হবে না, যেমন কটন দিয়ে কিন্তু সেটা হবে যে যেটি আসলে বার্ন হবে হাই টেম্পারেচারে। সিরামিক ফাইবার, গ্লাস ফাইবার, এগুলো সাধারণত এই ধরনের ফাইবার যেগুলো দিয়ে আমরা করতে পারি। এখানে আমাদের একটা চার্ট রয়েছে, সেই চার্টে আমরা দেখতে পাচ্ছি কি কি যে বিভিন্ন প্রকার ফাইবার পাশে রয়েছে এবং সাথে রয়েছে আমাদের সফট এন্ড টিজি অর্থাৎ গ্লাস ট্রানজিশন টেম্পারেচার, টিএম মেল্টিং টেম্পারেচার, টিসি পাইরোলাইসিস টেম্পারেচার, টিপি পাইরোলাইসিস, টিসি কম্বুশন টেম্পারেচার বা ইগনিশন টেম্পারেচারও বলা হয় থাকে অনেক সময়। তারপরে রয়েছে এলওআই ভ্যালু, আর একটা রয়েছে টিএফ ডিগ্রি সেন্টিগ্রেড, এটা এই মুহূর্তে মনে পড়ছে না। এলওআই যেটি ভ্যালু সেটা হচ্ছে লিমিটিং অক্সিজেন ডিমান্ড। তো আমরা এই চারটা দেখলেই হবে। দেখো উলের ক্ষেত্রে দেয়ার ইজ নো টিজি, কোনো টিজি নেই, কোনো টিএম নেই, অর্থাৎ গলে না। একবারে পাইরোলাইসিস টেম্পারেচার রয়েছে 245 ডিগ্রি সেন্টিগ্রেড, সে 245 ডিগ্রি সেন্টিগ্রেডে পাইরোলাইসিস হবে এবং ইগনিশন হবে, পুড়ে যাবে হচ্ছে 700 থেকে 570 থেকে 600 তে।
এবং LOI ভ্যালু হচ্ছে 25, মানে হচ্ছে কতটুকু লিমিটিং অক্সিজেন ইন্ডেক্স, মানে হচ্ছে কত কম অথবা কত বেশি অক্সিজেন লাগবে সেই একটা বস্তুটার একক ইউনিটটাকে পড়তে একক সময়। তো তাহলে যেটার লিমিটিং অক্সিজেন ভ্যালু বেশি আমরা পড়বো, তাহলে সেটি বেশি রেসিস্টেন্স বলে ধরে নেওয়া হবে, কারণ সেটি পড়তে প্রচুর পরিমাণ বেশি অক্সিজেন লাগছে। এখানে কটন রয়েছে, কটন যার TGTM নেই, কিন্তু পাইরোলাইসিস 350-এ এবং আগুন ধরে যায় 350-এ। তারপরে যদি ভিসকসের কথা বলি সেটিরও নাই, এটি 350-এ পাইরোলাইসিস হয় এবং 420-এ ইগনিশন হয়, যেটির 18.9 LOI ভ্যালু। নাইলন 6 দুটি আমরা পড়েছি টেক্সটাইল র ম্যাটেরিয়াল 2 তে, যেটি আমরা দেখছি 215, 265, 431, 403, 450, 530। হ্যাঁ, এটার 20 থেকে প্রায় দুটোই মোটামুটি সেম। পলিস্টারের ক্ষেত্রে আমাদের সফটওয়্যার TG টেম্পারেচার রয়েছে 80 থেকে 90। তোমরা যদি ডাইং কেমিস্ট্রি পড়ে থাকো, পলিস্টার ডাইং কেমিস্ট্রি, সেখানে নিশ্চয়ই দেখেছো যে 70 থেকে 120 পর্যন্ত সাধারণত TG থাকে। সেজন্য কিন্তু আমরা 130-এর উপরে উঠে ডাইং করি, ঠিক আছে, যেন ফাইবারটা সফট হয় এবং তার ভিতরে ডাই পার্টিকেল গুলো প্রবেশ করতে পারে। টিএম রয়েছে 255 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, পাইরোলাইসিস 240, 420 থেকে 447 এবং 20 থেকে 21। অ্যাক্রাইলিক 100, পলিপ্রপিলিন রয়েছে, মোনোঅ্যাক্রাইলিক, PVC, মেটা অ্যারামিড। আমি তোমাদেরকে বলেছিলাম যে অ্যারামিড ফাইবার বা নোমেক্স এবং কেভলার যে সমস্ত ফাইবার গুলো রয়েছে তারা সাধারণত ইনহারেন্টলি ফ্লেম প্রুফ ম্যাটেরিয়াল। তো এখানে আমরা যদি দেখি যে সফটনিং টেম্পারেচার মেটা অ্যারামিডের 275, এবং সেখানে প্যারা অ্যারামিড যেটা, অর্থাৎ যে বেনজিন রিং এর অর্থ এবং প্যারা, আমাদের যে অ্যারামিড ফাইবারটা সেটির যে অ্যারামিড গ্রুপ সেটি অর্থ এবং প্যারা অবস্থানে থাকার কারণে একটি হচ্ছে যে মেটা অ্যারামিড, মেটা এবং প্যারা অবস্থানে, একটি হচ্ছে মেটা অ্যারামিড আর একটি হচ্ছে প্যারা অ্যারামিড। তো সেখানে 300, এখানে ডিকম্পোজ হবে 560-এ, পুড়ে যাবে পাইরোলাইসিস 590-তে, ঠিক আছে। তো এটা লাগবে 29 থেকে 30, ঠিক আছে, এটা আবার 39 PVC। দেখো তাহলে এই যে আমরা নানাভাবে বুঝতে পারি। এখান থেকে বলো নূর। স্যার এখান থেকে MCকিউ হলে কেমন হতে পারে স্যার? এখান থেকে MCকিউ হলে বিভিন্ন ফাইবারের TGTM অথবা LOI ভ্যালু কার কত সেটা আসতে পারে। ঠিক আছে। এখানে দেখার বিষয় হচ্ছে যে দেখো LOI ভ্যালু যার বেশি তার মানে হচ্ছে তাকে সবচেয়ে অক্সিজেন লাগবে পড়তে। তার যাদের কটনের TGTM LOI ভ্যালুটা কেমন স্যার? এটা তো দেওয়া নেই স্যার। যাচ্ছি, কটন করতে গেলে তো স্যার অক্সিজেন দরকার। কটনের করতে গেলে অক্সিজেন দরকার, কটন LOI ভ্যালুটা দেওয়া নাই, কেন নাই বুঝতেছে, সেটা দেখে নিও নেটে LOI ভ্যালু কত। ওকে, দেখো এখানে যেটা হচ্ছে সেটি আমরা এখান থেকে চার্ট থেকে বুঝতে পারছি কোনটি বেশি ফ্লেম প্রোটেক্টিভ ক্লোদিং এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে যেটার LOI ভ্যালু বেশি বা যেটার পাইরোলাইসিস বা ইগনিশন টেম্পারেচার বেশি, সেটি সাধারণত আমরা সিলেক্ট করব আমাদের এর জন্য, আমরা যদি এই ধরনের ড্রেস তৈরি করে থাকি সেই ক্ষেত্রে। এখন একটু কথায় আসি LOI ভ্যালু। LOI ভ্যালু বা লিমিটিং অক্সিজেন ইন্ডেক্স তোমরা কটনেরটা অ্যাড করে নিও। লিমিটিং অক্সিজেন ইন্ডেক্স দেখো এখানে একটা সিস্টেম দেওয়া আছে। তার আগে দেখি যে লিমিটিং অক্সিজেন ইন্ডেক্স কি। সেটি হচ্ছে ইজ দ্য মিনিমাম কনসেন্ট্রেশন অফ অক্সিজেন, minimum concentration of oxygen expressed as percentage that will support combustion of a polymer। বলা হচ্ছে কি লিমিটিং অক্সিজেন মিনিমাম কনসেন্ট্রেশন অফ অক্সিজেন, মানে সবচেয়ে কম অক্সিজেন এক্সপ্রেস এস এ পার্সেন্টেজ দ্যাট উইল সাপোর্ট কম্বুশন দ্য পলিমার। তাহলে সবচেয়ে কম অক্সিজেন যেটি কিনা আমার কি করছে, মিনিমাম অক্সিজেনের ঘনত্ব যেটি আমাদের একটা একে পুড়তে সাহায্য করছে। কিভাবে বলা হচ্ছে, ইট ইজ মেজার্ড বাই পাসিং এ মিক্সচার অফ অক্সিজেন নাইট্রোজেন ওভার বার্নিং স্পেসিমেন এন্ড রিডিউসিং দ্য অক্সিজেন লেভেল আনটিল ক্রিটিক্যাল লেভেল টু রিচ। দেখো এইখানে সিস্টেমটা দেখলে আর একটু বুঝবে, এটা একটা ক্লোজড চেম্বার। এই ক্লোজড চেম্বারের ভিতরে গ্যাস সিলিন্ডার, এখানে নাইট্রোজেন অক্সিজেন গ্যাস রয়েছে, এখানে একটা স্যাম্পল রয়েছে, একটা রয়েছে
স্যাম্পল হোল্ডার। সমান পরিমাণ অক্সিজেন দিয়ে এরকম অনেকগুলা টিউব একত্রিত করা হয়, করে বিভিন্ন প্রকার ফেব্রিক এখানে দেওয়া হয় এবং সেই সমস্ত ফেব্রিককে আগুন ধরিয়ে দেওয়া হয় মিনিমাম অক্সিজেন দিয়ে। তো এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কে বেশিক্ষণ ধরে জ্বলবে? তাহলে যার কম অক্সিজেন লাগবে পুড়তে সেই বেশিক্ষণ ধরে জ্বলবে। তাহলে সেখান থেকে আমরা লিমিটিং অক্সিজেন ইন্ডেক্সটা পাচ্ছি, মিনিমাম অক্সিজেনের অ্যামাউন্টটা। তাহলে এখন এই যে অ্যামাউন্টটা, তাহলে এটা যার যত মানে যে যত বেশি সময় ধরে টিকতে পারবে বা যার যত কম লাগবে সেটি কিন্তু আমাদের বেশি প্রোটেক্টিভ। তাহলে এখানে এলওআই ভ্যালু যার যত বেশি, মানে সে তত বেশি সময় ধরে টিকতে পারবে একটা মিনিমাম কনসেন্ট্রেশনে, তাহলে সেই বেশি প্রোটেক্টিভ। ঠিক আছে, তাহলে সেটাই বোঝাচ্ছে। তাহলে যেটার 39 বা 25, তাহলে সেটা অনেক বেশি। ঠিক আছে, কেটে যাবে 1 মিনিট, আবার জয়েন করবে। তাহলে এই গেল আমাদের লিমিটিং অক্সিজেন ইন্ডেক্স, মানে হচ্ছে দ্য মিনিমাম কনসেন্ট্রেশন অফ অক্সিজেন expressed as a percentage that will support combustion of polymer. ওকে, তাহলে যেটি যতটুকু ছাড়া সম্ভব নয়। ওকে, এটি হচ্ছে আমাদের লিমিটিং অক্সিজেন ইন্ডেক্স। তো এখন আমরা যদি অক্সিজেন না দেই, তোমরা কি বিষয়টা বোঝো নাই? দ্য মিনিমাম কনসেন্ট্রেশন অফ অক্সিজেন এক্সপ্রেসড এস এ পার্সেন্টেজ, অর্থাৎ দেখো